আপনার নিরপেক্ষতা অত্যন্ত জরুরি, সেটা আমরা প্রত্যাশা করি। এবং আপনি যে নিজে বলেছেন যে কৃষক পরিবার থেকে উঠে এসেছেন, তার জন্য সমগ্র বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে এবং এই মাননীয় নেতা আমাদের বলেছেন এটা জনগণের সংসদ, এই জনগণের সংসদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলের নেতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাননীয় স্পিকার, আপনি ইতিমধ্যে কালামে হাকিমের একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠজন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের একটা অভিব্যক্তি এই মহান সংসদে আপনি তুলে ধরেছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ। আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়, আমরা সেদিন এক দফা আপনাকে অভিনন্দন জানিয়েছি, আজকে আবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনি আজকে যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আসলে বাংলাদেশের জনগণ এটিই কামনা করে, যেই সংসদ দেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এবং এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের একটি চেয়ার। এই চেয়ারের জায়গা থেকে আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন, যে আপনি নিরপেক্ষভাবেই সব কিছুকে বিবেচনায় নেবেন এবং যার যেটা পাওনা তাকে সেভাবেই দেবেন, তো আমি আরেকবার অভিনন্দন জানাই আপনার এই মনোভাবের জন্য। আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের পক্ষ থেকে আপনার নেওয়া সঙ্গত সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আবার আপনি সহযোগিতা চেয়েছেন, মানুষ হিসাবে ভুল যে কেউ করতে পারে, আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি, এ দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আশা করছি যদি এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, তাহলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে। আমরা এই প্রত্যাশা নিয়ে আপনার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ। জাতীয় সংসদের মাননীয় স্পিকার মহোদয়ের সহধর্মিণী গতকাল ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা এবং যশোর ৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুক্তার আলী মহোদয়ের মা আজ সকালে ইন্তেকাল করেছেন। তাদের উভয়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করার জন্য আমি মাননীয় চিফ হুইপ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, অত্যন্ত গভীর পরিতাপের বিষয় যে আমাদের মাননীয় স্পিকার তার সহধর্মিণী এবং আমাদের যশোর থেকে সাবেক সংসদ সদস্য তিনি ইন্তেকাল ফরমাইছেন। আমরা তাদের সকলের জন্য সংসদ সদস্যের মা তিনি ইন্তেকাল ফরমাইছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে আপনি তাদের বেহেশতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আমাদের স্পিকারের সহধর্মিণী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতবাসী করুন আল্লাহ, তার সকল গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মার্চ মাস, এই স্বাধীনতা ঘোষণার মাস, এই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রব্বুল আলামিন তিনি আমাদের মাঝে নেই, আল্লাহ রব্বুল আলামিন তাকে তিনি বেহেশতের উচ্চ মাকাম আপনি দান করুন আল্লাহ। আমাদের গণতন্ত্রের মা এবং তিনবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক নির্যাতন, নির্মম নিপীড়নের কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। রব্বুল আলামিন আপনি তাকে আপনার খাস মেহমান বানিয়ে নিন আপনি। আমাদের সংসদ নেতা যিনি, যার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে 2/3 মেজরিটি নিয়ে আমরা সংসদে বসেছি, রব্বুল আলামিন তাকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন আল্লাহ।
সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আমাদের সকল সংসদ শেষে আপনি কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সংসদ আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তার জন্য আপনি সকল আঞ্জাম তৈরি করে দিন আল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর। জি, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, এখানে একটি সংশোধনী প্রশ্ন আছে, আমি আপনাকে প্রথমে উত্থাপন করতে চাই। আজকে মৌখিক প্রশ্ন উত্তরদানের জন্য আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাধারণত রিয়াজ বা আমরা বিগত দিনে যে নিয়ম ছিল সেটা বুধবারের দিনে আমরা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য একদিন একটা সময় নির্ধারণ করে রাখি, একটা নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য একদিনের জন্য আমরা রাখি না। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এই প্রশ্নটি আপনি যদি ডেফার করেন এবং আগামী বুধবারে যদি তার আর অন্যান্য প্রশ্ন যারা থাকেন মাননীয় সদস্যবৃন্দ যদি প্রশ্ন দেন তাহলে একদিনে উনি সকল প্রশ্ন উত্তর দেবেন, তার সরকারের পলিসি কি সে বিষয়ে কথা বলেন। তা আমি আপনাকে অনুরোধ করছি এই প্রশ্নটি ডেফার করে একদিনের জন্য শুধু মাননীয় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন সেই দিনটা নির্ধারণ করে দিন। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন নাম্বার প্রথম প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, এটা ডেফার করে দেন এবং যেদিন আসবে সেদিন বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ মাননীয়। ইটস ডেফার্ড। এই যে এটা এখন এটা হবে। আচ্ছা, জাতীয় সংসদের নাম্বার 191 ঢাকা 18 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই মহান সংসদে আপনি মাননীয় ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব আপনার নিরপেক্ষতা, আপনার মেধা দিয়ে আপনি আজকের এই সেশন পরিচালনা করছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে আমি এস.এম. জাহাঙ্গীর হোসেন, 191 ঢাকা 18, আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 17 এই মহান সংসদে উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন সংসদে উত্থাপিত হলো মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 17 এর উত্তর দিচ্ছি। উত্তর খান এবং দক্ষিণ খান এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতায় অন্তর্ভুক্ত হওয়ার পর জিওবি ও ডিএনসিসির অর্থায়নে জলাবদ্ধতা নিরসন কল্পে ইতিমধ্যে উত্তরখানে 29.87 কিলোমিটার নর্দমা, দক্ষিণ খানে 23.66 কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় স্পিকার, আমার সংসদীয় আসন 191 ঢাকা 18 এর অন্তর্ভুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2017 সালে নতুন সংযুক্তি 12টি ওয়ার্ডের নাগরিকরা কাগজ কলমে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও বাস্তবে এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সুপেয় পানি, কার্যকর পয় নিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এসব সেবা যথাযথ উপস্থিত বহু এলাকায় নেই বললেই চলে। কিন্তু দুঃখের বিষয় হলো এসব এলাকার বাসিন্দারা নিয়মিত সিটি কর্পোরেশনের নির্ধারিত হারে কর প্রদান করে যাচ্ছে, কিন্তু তার অনুপাতে সেবা প্রতিফলন দৃশ্যমান নয়। মাননীয় স্পিকার, এই প্রেক্ষিতে মাননীয় মন্ত্রীর নিকট আমার দুইটি নির্দিষ্ট প্রশ্ন। প্রয়োজনীয় নাগরিক সেবা পূর্ণাঙ্গভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই নতুন সংযুক্ত ওয়ার্ডসমূহের বাসিন্দাদের জন্য কর মওকুফ বা কর রেয়াত প্রদানের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন,
অবহেলিত এই ওয়ার্ডসমূহ অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ বরাদ্দ। মাননীয় সংসদ সদস্য, আপনি একটা প্রশ্ন করতে পারেন। ইউ আর অ্যালাউড টু আস্ক অনলি ওয়ান কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। বিশেষ বরাদ্দ বা মাননীয় মন্ত্রী, অগ্রাধিকার আপনার একটা কোশ্চেন হয়েছে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। উনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা কর মওকুফ করার এখতিয়ার বোধহয় আমাদের নেই। তারপরেও আমি বলছি যে এই বিষয়গুলো নিয়ে যে উনি আমাদের সঙ্গে মন্ত্রণালয়ে কথা বলেন, আমরা এর সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 18 ডেফার করা হলো, পরবর্তীতে এটা আসবে। এখন আমরা যাচ্ছি জাতীয় সংসদের আসন সংখ্যা 49, নওগাঁ 4 আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু। আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 19 উত্থাপন করুন। সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন উত্থাপনের আগে আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাতে চাই যে আপনি আমাদের এই মহান সংসদে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনার নিরপেক্ষতা, মেধা, মনন দিয়ে এই সংসদ আরও প্রাণবন্তভাবে পরিচালনা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। এই মহান সংসদে আমি ডাক্তার ইকরামুল বারী টিপু, 49 নওগাঁ 4 নির্বাচনী এলাকা থেকে তারকা চিহ্নিত প্রশ্ন 19 সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 19 সংসদে উত্থাপিত হলো। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি যেই প্রশ্নটি তারকা চিহ্নিত 19 উত্থাপন করেছেন, আমি সেটির উত্তর দিচ্ছি আপনাকে। মান্দা উপজেলায় যুব মহিলাদের বিভিন্নভাবে কর্মমুখী করার লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ দিতে উপজেলা ভিত্তিক বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে মাননীয় স্পিকার, বিশেষভাবে উল্লেখ্য যে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব নারীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী 18 থেকে 35 বছর বয়সের বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন ট্রেডে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে মান্দা উপজেলাতেও প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতে উপজেলা ভিত্তিক বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হলে মান্দা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে। মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মান্দা উপজেলা নওগাঁ জেলার মধ্যে একটি বৃহত্তম উপজেলা। এই উপজেলায় প্রায় 6 লক্ষ লোক বসবাস করে, যার মধ্যে 18 থেকে 35 বছর বয়সী যুব এবং যুব মহিলাদের সংখ্যা 1,25,125 জন। এটা 2022 সালের আদমশুমারি থেকে প্রাপ্ত তথ্য মতে মাননীয় স্পিকার। এই বিপুল সংখ্যক যুব মহিলাদের মধ্য থেকে এ যাবৎকালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র জেলা পর্যায়ে প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎকালে মাত্র 8,623 জন যুব এবং যুব মহিলা আমার মান্দা উপজেলা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে বিভিন্ন ট্রেডে। আমি মনে করি এত বৃহৎ জনগোষ্ঠীকে এই প্রশিক্ষণের বাইরে রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে তাদেরকে দিনে দিনে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা ধুকে ধুকে বেকারত্বের সঙ্গে যুদ্ধ করছে। সুতরাং জেলা পর্যায়ে মাত্র একটি প্রশিক্ষণ কেন্দ্র থাকলে সারা উপজেলাগুলো থেকে এসে ওই জেলায় প্রশিক্ষণের জন্য মাত্র 2 জন 3 জন 4 জন ভর্তি হওয়ার সুযোগ পায়, বাকি যুব এবং যুব মহিলারা ভর্তি হওয়ার কোনো সুযোগ পায় না। এই কারণে উপজেলা পর্যায়ে এরকম প্রশিক্ষণ কেন্দ্র হওয়া খুব জরুরি। বিশেষ করে আমি একটা বিষয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে প্রশ্ন করতে চাই যে অতীতে বিএনপি সরকারের সময়ে 20 একর পর্যন্ত বদ্ধ খাস জলাশয় সমূহ এই যুব উন্নয়ন
কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত যুবকদের নিবন্ধিত সমিতির মাধ্যমে ইজারা দেওয়ার ব্যবস্থা ছিল, যাতে করে এই মাছ চাষ করে যুবকরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এই পথ বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বিশেষ একটি পেশার মানুষদের জন্য এই পথ উন্মুক্ত করে রাখা হয়েছে। সুতরাং আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, 20 একরের মধ্যে সীমিতবদ্ধ জলাশয় সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমিতিগুলোর মাধ্যমে ইজারা প্রথায় গ্রহণ করে তারা যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এই জন্য এগুলোকে এই আপনার মন্ত্রণালয়ের অধীনে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আমরা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বিভিন্নভাবে নতুনভাবে আমরা কার্যক্রম শুরু করেছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, আমরা আমাদের যুবকদের, বেকার এবং নারীদেরকে, যারা বেকার রয়েছেন তাদেরকে আমরা কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আমাদের কেয়ার গিভার, আমাদের মোবাইল সার্ভিসিং, আরও বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এবং আপনি যে বিষয়টি বলছেন যে জলাশয় যে বিষয়করের যে বিষয়টি, আপনি স্পেসিফিকভাবে যদি আমাকে বিষয়গুলো অবগত করেন তাহলে আমরা ইনশাল্লাহ দ্রুতই ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী 2, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা হলো আমাদের একরামুল বাড়ি টিপু নতুন সদস্য হলো, বিষয়টা এমনভাবে আপনার মাঝে, আপনার মধ্য দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছে এইটুকু যে 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুব উন্নয়ন যুব অধিদপ্তর সৃষ্টি করেছে। বিগত দিনগুলোতে আমি জাতীয় ফুটবল প্লেয়ার আমিনুল, অত্যন্ত জনপ্রিয় ফুটবল খেলার, তার কাছে আমি আপনার মাধ্যমে জানতে চাই, এই যে যুব উন্নয়নের প্রশিক্ষণ নামে 16 বছর যারা এই সংসদে অনির্বাচিত ভোটবিহীন এসে তাদের দলীয় লোকগুলোকে প্রশিক্ষণ দিয়ে যুব মন্ত্রণালয়কে সম্পৃক্ত করেছে, যেটা আমি আল্লাহ পাক আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া ধানের শীষের কারণে এখানে 6 বার আসার সৌভাগ্য হয়েছে। বহু প্রশ্ন করেছি, কোনোদিন উত্তর তখনকার যুবমন্ত্রী দেয় নাই। আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো, বিগত দিনে যারা ট্রেনিং নিয়ে এখনো প্রত্যেকটা উপজেলায় অবৈধভাবে তারা কাজ করছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ জাতীয় ফুটবল প্লেয়ার মাননীয় প্রতিমন্ত্রী নেবেন কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অতীতে কখনোই উত্তরের জবাব পাননি। জাতীয় সংসদ আশা করছে আপনি আজকে উত্তরের জবাবটা দিবেন দয়া করে। মাননীয় প্রতিমন্ত্রী। অবশ্যই মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে যে তিনি বিগত সময় কোনো উত্তর পাননি, বাট আমি এখানে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি আপনার সাথে অনেকটাই একমত যে আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত 16 বছর 17 বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু আমি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে, এবং সেগুলো আমি আপাতত আমার কাছে আমি সেগুলো পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি এবং সেগুলো পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। পাশাপাশি আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য, যুবতীদের কর্মসংস্থানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমি আগামীতে আমাদের যে কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে যে আমাদের কার্যক্রম এবং আমরা কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা আরো ব্যাপকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয় সেগুলো আমি নিজে তদারকি করব ইনশাল্লাহ ভবিষ্যতে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা প্রত্যাশা করছি, আশা করছি মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক সাহেব আপনি আপনার জবাবটা পেয়েছেন, দীর্ঘদিন পাননি, আজকে পেয়েছেন। আরেকটি সম্পূরক কোশ্চেন,
জাতীয় সংসদের মাননীয় সদস্য শেরপুর 1 আসন থেকে নির্বাচিত রাশেদুল ইসলাম রাশেদ, আপনি একটা সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় ফুটবলার মহোদয়ের কাছে জানতে চাই, আমার অবহেলিত এলাকা শেরপুর সদর 143, সেখানে বিকেএসপির কোনো একাডেমি নেই এবং একটি মানসম্মত স্টেডিয়ামও নেই। তো জেলা পর্যায়ে আমরা আশা করতে পারি কিনা যে খুব শীঘ্রই আপনি এই ধরনের দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, প্রথমত আমার নাম আমিনুল হক। আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি ইসলাম বলেছেন। আমি যে বিষয়টি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমাদের নির্বাচনী যে ইশতেহার এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমরা তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু কাজ শুরু করেছি এবং ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের যে প্রথম যে নির্বাচনী ইশতেহারে যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে এটি শুভ উদ্বোধন হবে এবং ক্রিয়া কার্ড এবং আমাদের জাতীয় বীরদেরকে যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে আগামীকালকে আমাদের সেই জাতীয় ক্রীড়াবিদদেরকে সংবর্ধনা অনুষ্ঠানও সংবর্ধিত করা হবে তাদেরকে। পাশাপাশি আপনার যে শেরপুর জেলার যে স্টেডিয়াম আমাদের রয়েছে একটি স্টেডিয়াম, কিন্তু সেখানে আসলে দীর্ঘদিন অচল অবস্থা ছিল এবং সেই স্টেডিয়ামগুলোকে সচল করার জন্য ইতিমধ্যে আমি কমিটি করে দিয়েছি এবং সেই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা আশা করি যে আপনার যে স্টেডিয়াম রয়েছে বা সেখানে বিকেএসপির আসলে আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদের যেটি আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে ক্রীড়াবিদদের দিকে। খেলোয়াড়দেরকে যদি বেশি ফোকাস করি, খেলোয়াড়রা যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। কিন্তু আমরা অবকাঠামোর থেকে আমরা খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী। বাট বিকেএসপি হয়তো আমরা বিভাগীয় পর্যায়ে রয়েছে, আমাদের জানেন আপনাদের যে ঢাকার সাভারে রয়েছে, কিন্তু আমাদের যে বিভাগীয় শহরগুলো যে বিকেএসপিগুলো এখনো সচল না সেগুলোকে আমরা সচল করার চেষ্টা করছি। বাট আপনার এই শেরপুরে এখানে আমাদের যে স্টেডিয়াম দরকার এবং আমরা প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়ামও নির্মাণ করছি এবং প্রথম পর্যায়ে প্রায় আমাদের 125টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং 201টি আমাদের দ্বিতীয় পর্যায়ে চলমান রয়েছে। পরবর্তীগুলোতে আমরা করব। তো আপনার যে শেরপুরে যেটি রয়েছে, আমি আমার যে মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ এটি দ্রুতই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আরেকটা সম্পূরক প্রশ্ন, গাজীপুর 4 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নাম সালাউদ্দিন আইয়ুবী। আমি দুঃখিত, ওইখানে লেখা আছে ওইভাবে, হয়তো আমাদের লেখাতে একটু ভুল হয়েছে। সালাউদ্দিন আমি সৌভাগ্যবান, সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীর নামে উচ্চারণে আমার মাধ্যমে হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী, যুব ক্রীড়ামন্ত্রীর কাছে জানতে চাই, গাজীপুর 4 কাপাসিয়া এলাকায় একটি মিনি স্টেডিয়াম রয়েছেন, এই মিনি স্টেডিয়ামটি সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে, এটি চালু করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? একই সাথে গাজীপুর জেলা স্টেডিয়ামটি এখন শুধুমাত্র ফুটবলের জন্য ব্যবহৃত হচ্ছে, এটা সকল খেলার জন্য মুক্ত করা হবে কিনা? একই সাথে গাজীপুর গ্যাস না থাকার কারণে গাজীপুর 4 কাপাসিয়া আসনে সেখানে কর্মসংস্থানের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই, ইভেন শিল্প কারখানা নেই। শিল্প কারখানা না থাকার কারণে কর্মসংস্থানের উপযোগী বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি উপজেলাতেই মিনি স্টেডিয়ামের ইতিমধ্যে অনেক জায়গায় শেষ হয়েছে, অনেক জায়গায় চলমান রয়েছে, ভবিষ্যতে অনেকগুলো হবে। কিন্তু বিগত সময় যে মিনি স্টেডিয়ামগুলো করা হয়েছে সেখানে বিভিন্ন উদ্দেশ্য পরিণত হয়ে তারা এই স্টেডিয়ামগুলো করেছে, কারণ তারা সেই স্টেডিয়ামগুলোকে এমন জায়গায় প্লেস করেছে যেখানে আসলে মানুষজনের যাতায়াত খুবই কম, যার কারণে সেই স্টেডিয়ামগুলো আসলে ঠিকভাবে কার্যকারিতা পাচ্ছে না। সো আমরা যেটি চিন্তা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের একটি কমিটি করে দিয়েছেন যে সারা বাংলাদেশের আমাদের ঢাকা মহানগরী সহ
প্রত্যেকটি গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে আমরা কিভাবে মাঠগুলোকে সংরক্ষণ করে আমরা মাঠগুলোকে যাতে আমরা ব্যবহার করতে পারি এবং সেইগুলো মাঠ যাতে দৃশ্যমান হয় এবং সেই মাঠগুলোতে যাতে আমার এলাকার প্রত্যেকটি সন্তানরা, এলাকার যারা সাধারণ যুবক রয়েছে তারা যাতে খেলাধুলা করতে পারে। সো আপনার এলাকার যে কাপাসিয়াতে যে মাঠটি রয়েছে সেগুলোকে সচল করার জন্য আমি চেষ্টা করব, না হলে যদি এটি দূরে হয়ে থাকে আমরা সেখানে লোকালয়ের ভিতরে আমরা ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছি যেখানে খেলাধুলার চর্চাটা বেশি হবে সেই জায়গাটাতে আমরা মিনি স্টেডিয়ামগুলো নতুনভাবে আমরা জায়গা অধিগ্রহণ করার মাধ্যমে বা খাস জায়গা থাকলে সেখানে আমরা সেই স্টেডিয়ামগুলো আবার নতুনভাবে তৈরি করব। পাশাপাশি সেই খেলাধুলাকে যাতে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারি সেই জায়গাগুলো আমরা বিবেচনা করি। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আপনি আরেকটি বিষয় বলেছেন, আসলে গ্যাস নাই বা কর্মসংস্থান, এটি আসলে আমার সাবজেক্ট না, সেটি আমাদের মাননীয় মন্ত্রী যার সাবজেক্ট তিনি হয়তো বা বলবেন এটি। আর আমাদের গাজীপুর জেলা স্টেডিয়ামে যেখানে ফুটবল খেলা হয়, আমার কাছে মনে হয় যে আমরা সকল খেলাকেই আমরা সমান গুরুত্ব দিচ্ছি। সেটি ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে জুডো, কাবাডি বা আমাদের যেই সকল ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলো রয়েছে সকল খেলাকে আমরা সমান গুরুত্ব দিয়ে কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ আগামীকালকে যেই শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান, সেখানে কিন্তু সকল খেলাধুলাকে আমরা সমান গুরুত্ব দিয়েছি এবং আমরা যে অনুদানটি দিব সেটি সকল খেলোয়াড়ের জন্য সমান। পাশাপাশি আমাদের আগামী 30শে এপ্রিল সম্ভাব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ উদ্বোধন করব এবং সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে আমরা তৈরি করব, তাদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখবো এবং তাদেরকে একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় চিফ হুইপ একটি সম্পূরক প্রশ্ন করতে চান, দয়া করে আপনার প্রশ্নটা করুন। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্ন নয়, আমি বলছি যে আপনি সম্পূরক প্রশ্ন যদি যিনি প্রশ্ন করেছেন তারটা গ্রহণ করার পরে তিনি যদি একটি সম্পর্ক করেন তবে অন্যান্য সদস্যবৃন্দ যারা আজকে তার কাছে কিন্তু প্রশ্ন দিয়েছেন তাদের অধিকার রক্ষিত হয়। নতুবা অনেক সদস্য আছেন তার অপেক্ষায় থাকেন, যেমন ধরুন আমি হইলে আমি অপেক্ষায় থাকবো আমার প্রশ্নটা কখন আসবে। তো সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2টি সম্পূরক প্রশ্ন নিলে খুব ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমরা এখন আবার প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। জাতীয় সংসদের আসন নম্বর 173 মুন্সিগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 20 উত্থাপন করুন। জনাব মোহাম্মদ কামরুজ্জামান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জীবনের অনেকটা সময় মাইকের সামনে দাঁড়িয়েছি, আজকে সার্বভৌম সংসদের প্রথম দাঁড়ালাম, এই জন্য প্রথমেই আমি আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল হামদু শুকরু কুল্লু। জীবনের এই প্রারম্ভিক আমার মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ 3 আসনের স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সমবায় সরকার বিভাগ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুগ্রহ করে আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে, বর্তমানে মুন্সিগঞ্জ জেলার সদর এবং গজারিয়া উপজেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন কাঁচা রাস্তার পরিমাণ কত, পৃথকভাবে হিসাব কি এবং উক্ত রাস্তা কবে নাগাদ বিনির্মাণ হয়ে আমাদের অঞ্চলকে আমরা একটা উন্নততর অঞ্চল দেখতে পাবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 20 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 173-এর জবাব। এলজিইডির আওতায় মুন্সিগঞ্জ জেলার সদর ও গজারিয়া উপজেলায় মোট 610 কিলোমিটার সড়ক আছে। তার মধ্যে 349 কিলোমিটার পাকা এবং 261 কিলোমিটার কাঁচা। উপজেলা বাড়ি হিসাব এইরকম যে সদর উপজেলায় আছে আপনার 211 পাকা সড়ক, 128 কিলোমিটার, 128 কিলোমিটার কাঁচা সড়ক, মোট সড়ক 339 কিলোমিটার। গজারিয়াতে আছে 138 কিলোমিটার পাকা সড়ক, কাঁচা সড়ক হচ্ছে 132 কিলোমিটার, মোট 271 কিলোমিটার। অর্থাৎ পাকা সড়ক আছে আপনার মোট 349 কিলোমিটার,
কাঁচা সড়ক আছে 261 কিলোমিটার, আর মোট সড়কের হচ্ছে 610 কিলোমিটার। সদর ও গাজারিয়া উপজেলার কাঁচা সড়কের গুরুত্ব অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এতটুকু বলতে চাই, মুন্সিগঞ্জে আমরা যারা 3 জনই আমরা নতুন প্রার্থী, আমরা সার্বিকভাবে আপনার মাধ্যমে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয়গুলোকে আমরা চাবো যে আমাদের মুন্সিগঞ্জ তো এই ঢাকারই পাশে, সার্বিকভাবে আমরা আমাদের কল্যাণের জন্য যেটা জনগণের কাছে আমরা কমিটমেন্ট করেছি, আপনার মাধ্যমে আমরা যেন সেই কমিটমেন্টগুলো জনগণের কাছে রেখে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের ঘোষিত মুন্সিগঞ্জ জেলা এটাকে যেন সমুন্নত রাখতে পারি, আপনার মাধ্যমে এই কথাটাই বললাম এবং আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা ফান্ড পাওয়া সাপেক্ষে ইনশাআল্লাহ প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে সমাধা করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নির্বাচিত হয়েছি, আমরা আমাদের গ্রামের মানুষদেরকে সাথে নিয়ে আমরা যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে আমরা অত্যন্ত ভোগান্তির শিকার। আমাদের একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে একটা অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থাপনা নেই। এখন বর্ষাকাল সামনে চলে এসেছে, সেই বর্ষাকালে মানুষেরা তাদের বাড়িতে পর্যন্ত যেতে পারেন না। আমি আবার নির্বাচনী এলাকায় দেখেছি এমন কিছু জায়গা রয়েছে চরাঞ্চল, যেখান থেকে বাজারে পণ্য পৌঁছাতে গেলে রাস্তার অব্যবস্থাপনার কারণে, রাস্তা না থাকার কারণে সেখানে পণ্যের মূল্যবান কমে আসে, কৃষককে ভোগান্তির মধ্যে পড়তে হয়। আবার সামনে শীতকাল, তখন ধুলাবালিতে মানুষদেরকে কষ্ট করতে হয়। আমি যদি আমার নির্বাচনী আসনের কথা বলি, সেখানে আমার 2টা উপজেলা রয়েছে। কাউনিয়া উপজেলাতে মোট 535 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে মাত্র 198 কিলোমিটার পাকা করা হয়েছে, আর কাঁচা রাস্তা এখনো আছে 337 কিলোমিটার। পীরগাছা উপজেলায় 842 কিলোমিটার রাস্তা রয়েছে, পাকাকরণ করা হয়েছে মাত্র 291 কিলোমিটার, কাঁচা রাস্তা এখনো 551 কিলোমিটার। অর্থাৎ আমার রংপুর 4 আসনে যে 1377 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মাঝে মাত্র 489 কিলোমিটার পাকাকরণ করা হয়েছে, এখনো 888 কিলোমিটার পাকাকরণ করতে হবে। এর বাইরেও, জরিপের বাইরেও আরো 1000 কিলোমিটারের উপরে রাস্তা রয়েছে। আমার জানতে চাওয়ার বিষয় হলো যে সরকার বিভিন্ন সময় অনেক মেগা প্রকল্প গ্রহণ করে থাকে, যে মেগা প্রকল্পগুলোর মধ্য থেকে দেশ এগিয়ে যায়। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সরকার, তারা কি এবার আমাদের স্থানীয় পর্যায়ে যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিটা সঠিকভাবে হয়, মানুষেরা যাতে তাদের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্সটা অন্তত নিয়ে যেতে পারে, সহজে যাতে যাতায়াতটা করতে পারে, সে কারণে রুটিন পাকাকরণ কার্যক্রমের অতিরিক্ত হিসেবে পাকাকরণের জন্য মেগা প্রকল্প গ্রহণ করবে কিনা, সেই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। সে সঙ্গে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই গ্রাম বাংলার প্রায় সব সংসদ সদস্যের মনের কথাটা বলেছেন। দুর্ভাগ্য আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই উন্নয়নের নামে, মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, সেটার ফলেই আজকে আমরা মাত্র 1 মাস হল সরকার এসেছি এবং সেটা আমরা উপলব্ধি করছি। এবং দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলেও যারা দায়িত্ব ছিলেন, তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন, কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলের অঞ্চলগুলোতে এই রাস্তাঘাটগুলো একেবারেই আপনার নেগলেক্টেড থেকে গেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এই কথা দিতে পারি যে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে, যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটি সম্পূরক প্রশ্ন করতে পারেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাননীয় স্পিকার, আমার কর্মজীবনে আপনাকে আমি কোর্টে পেয়েছি, সহকর্মী হিসেবে রাজনৈতিক দলে পেয়েছি এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা একসাথে কাজ করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনার সেই সহযোগিতা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া 2 তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ, মাননীয় স্পিকার এখানে দুটো ইউনিয়ন আছে, পাকশিমুল এবং ওরাইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যেই গ্রামগুলো, সেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই। মাননীয় স্পিকার, আমাদেরকে নৌকা করে যেতে হয় এবং তারপরে মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের আর কোনো উপায় নাই। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া 2 এর এই রাস্তা উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নয়নে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা কলিগ ছিলাম, এখনো আছি, আমরা একসাথেই কাজ করব মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করার জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই যে তিনি যদি এই বিষয়গুলোর সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই ইউনিয়ন দুটোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় সংসদের আসন নম্বর 206 নারায়ণগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 21 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি 42 বিধিতে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 21 মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 21 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার প্রশ্নটি আমার মন্ত্রণালয়ে সম্পৃক্ত নয়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ও রূপগঞ্জ উপজেলা হয়ে এশিয়ান হাইওয়ে রাস্তাটি এলজিইডির আওতাভুক্ত নয়, এটা সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আমি বিশ্বাস করি যে এর পরবর্তীতে হয়তো এই প্রশ্ন তার কাছে উত্থাপিত হলে তিনি উত্তর দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। জাতীয় সংসদের আসন সংখ্যা 293 চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 22 সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অশেষ অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি সর্বাগ্রে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অনবরত রহমতের কারণেই আজকে এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার তৌফিক পেয়েছি। সাথে সাথে আমার প্রিয় জনপদ সংসদ এলাকা চট্টগ্রাম 16 বাসখালীর সমস্ত ভোটার এবং জনগণকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, যাদের সমর্থন এবং দোয়ার বদৌলতে আজকে মহান সংসদে তাদের সেবক হিসেবে প্রতিনিধিত্ব করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম 293 চট্টগ্রাম 16 এ মহান সংসদে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 22 উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 22 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমাদের দেশের সকল উপজেলায় মিনি স্টেডিয়াম অথবা মানসম্পন্ন খেলার মাঠ প্রতিষ্ঠা করার পরিকল্পনা সরকারের রয়েছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় প্রায় 125টি আমরা ইতিমধ্যে স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে মিনি স্টেডিয়ামের 201টি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলায় মিনি স্টেডিয়াম এবং মানসম্পন্ন খেলার মাঠ প্রতিষ্ঠা করার পরিকল্পনা ইতিমধ্যে আমাদের রয়েছে এবং আমাদের নির্বাচন ইশতেহারেই আমরা খেলাধুলাকে এবং খেলার মাঠকে সংরক্ষণ করার জন্য খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা খেলার মাঠ যাতে সংরক্ষণ করতে পারি সেই পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে। মাননীয় সংসদ সদস্য জনাব জহিরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আবার নির্বাচনী এলাকা হচ্ছে চট্টগ্রাম 16 বাঁশখালী, দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা, যেখানে পাহাড়ি ডল এবং আমাদের জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে বারবার আক্রান্ত হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন উত্থাপন করতে চাই, স্বাধীনতার পরবর্তী এই দীর্ঘ পিরিয়ডে এই বিশাল জনবহুল একটি এলাকায় মিনি স্টেডিয়াম বলি, মানসম্মত খেলার মাঠ বলি, কোনো উন্নত মানের খেলার মাঠ এ পর্যন্ত স্থাপিত হয় নাই। আমি অনুরোধ করব উপজেলা সদরে একটি মিনি স্টেডিয়াম ভৌগোলিক এবং দূরত্ব বিবেচনায় একটা উপজেলায় মিনিমাম 2-3টা মাঠ যদি খেলার উপযোগী করা হয়, অ্যাভেলেবেল গতানুগতিক বরাদ্দ না দিয়ে আমরা পরিকল্পিতভাবে একটা মিনি স্টেডিয়াম আর 2-3টা ভৌগোলিক এবং দূরত্ব বিবেচনায় যদি খেলার মাঠকে উপযোগী করতে পারি, আর সাথে সাথে উপজেলা ক্রীড়া সংস্থাকে নামে মাত্র না রেখেই ক্রীড়া শিক্ষকদেরকে সত্যিকার তাদের যুগোপযোগী খেলাধুলায় যারা ছাত্র যুবকদেরকে মোবাইলমুখী না করে, মোবাইলে জুয়া খেলা থেকে শুরু করে ছাত্র যুব সমাজ ধ্বংস হতে যাচ্ছে, উপজেলা ক্রীড়া সংস্থাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ফান্ড দিয়ে আমরা সেন্ট্রালি এই বিষয়কে গুরুত্ব দিলে আমার মনে হয় আমার এই বিষয়টি ফলপ্রসূ হবে। আমি অনুরোধ করব, আমি প্রশ্ন উত্থাপন করছি, উপজেলা লেভেল একটা মিনি স্টেডিয়াম আর দূরত্ব বিবেচনা মিনিমাম 3টাতে আমরা মানসম্মত খেলার মাঠ স্থাপন করার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় প্রতিমন্ত্রী, তার আগে মাননীয় সংসদ সদস্য আপনারা যারা কোশ্চেন করবেন, আমরা স্টেটমেন্ট না করে সরাসরি কোশ্চেনে চলে যেতে চাই, টাইমটাকে আমরা ইউজ করতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আমি আপনার মাঝখানের যে বিষয়টি বলেছিলেন যে আমাদের তরুণ সমাজ, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্য নিয়ে আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের যে নির্বাচনী ইশতেহারে আমরা 4র্থ শ্রেণী থেকে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং সেখানে 7টি ইভেন্ট রয়েছে। সেই 7টি ইভেন্টের মাধ্যমে আমরা শুরু করব এবং পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ইভেন্টকে অন্তর্ভুক্ত করে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের সন্তানরা যখন বাসায় ফিরে যায় তারা দেখা যায় যে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। আমরা সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে মাননীয় স্পিকার আমরা তাদেরকে খেলার মাঠে রাখতে চাই, এবং খেলার মাঠে রাখার মাধ্যমে আমরা বিশ্বাস করি তারা বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে যেভাবে পাশ করবে, ঠিক খেলায় সেই থিওরিক্যাল এবং পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল মাঠে থাকার মাধ্যমে তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাহলে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, পাশাপাশি আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে কাজ করছি সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। পাশাপাশি আপনি যে বিষয়টি বলেছেন যে আপনার উপজেলায় বা সদরে যে স্টেডিয়ামের বিষয়টি, আমরা খেলার মাঠকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, এবং খেলার মাঠ যেখানে আমরা খালি জায়গা পাবো, বিগত সময় দেখেছি যেখানেই খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে, বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে যে যেখানেই খালি জায়গা পাবো আমরা সেখানে মাঠ তৈরি হবে যাতে আমাদের এলাকার সন্তানরা যাতে খেলতে পারে। সো আপনি স্পেসিফিক আমার প্রত্যেকটি উপজেলাতেই আমাদের মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। আপনার স্টেডিয়ামটি আমি দেখে পরবর্তীতে বলতে পারবো যে এটি আমাদের 2য় পর্যায়ে রয়েছে নাকি 3rd পর্যায়ে রয়েছে, সো দ্যাট আপনাদের আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে প্রত্যেকটি উপজেলায় 495টি উপজেলাতেই খেলার মাঠ সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। একটি সম্পূরক কোশ্চেন করতে পারেন নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মাসুম মুস্তফা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমার পূর্বধলার সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আসনের দিক থেকে আমি আপনার প্রতিবেশী, এই হিসাবে প্রতিবেশীর হক অনেক বেশি। আমি অনেকক্ষণ যাবত আশা করতেছি যে আমাকে একটু সুযোগ দিবেন, ভবিষ্যতে আশা করি সেই সুযোগটা আমি পাবো। মাননীয় স্পিকার,
আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে মোবাইল আসক্তি এবং মাদকাসক্তি থেকে রক্ষা করার জন্য খেলাধুলার জন্য তাদেরকে স্টেডিয়ামের প্রয়োজন। আমি আমার নির্বাচনী এলাকা 161.5 আগামী অর্থ বছরে একটি স্টেডিয়াম স্থাপন হবে কি না মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, মন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় ধন্যবাদ প্রতিমন্ত্রী আপনাকে, মহোদয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। আমরা আসলে স্টেডিয়াম না, অবকাঠামোকে বেশি গুরুত্ব দিচ্ছি না মাননীয় স্পিকার। আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের খেলোয়াড় একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য, আমাদের যুব সমাজ, আমাদের সন্তানরা কিভাবে বেড়ে উঠবে একটি সুস্থ মননশীল মানসিকতার মাধ্যমে, সেটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সো যেহেতু আমাদের 495টি উপজেলায় মাননীয় স্পিকার আমাদের মিনি স্টেডিয়ামের যে পরিকল্পনা এবং কিছু কার্যক্রম আমাদের চলমান রয়েছে, সো আমরা যেটি করছি আমাদের 64টি জেলায় আমরা পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। সেখানে ইনডোর সুবিধা সম্পন্ন বিভিন্ন পর্যায়ের আমাদের যে ইনডোর ফ্যাসিলিটিস, যে ইনডোর গেমসগুলো রয়েছে সেখানে তারা খেলতে পারবে। সো আমরা প্রথম অর্থ বছরে আমাদের যেটি পরিকল্পনা রয়েছে সেটি আমরা 10টি, আমাদের যেহেতু বিভাগ রয়েছে 8টি, পাশাপাশি আমরা কুমিল্লা এবং ফরিদপুরকে সাথে রেখে আমরা 10টি স্পোর্টস ভিলেজ আমরা ইনশাল্লাহ প্রথম পর্যায়ে শুরু করব। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা 64টি জেলায় আমাদের যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ নির্মাণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এবার আরেকটি সম্পূরক প্রশ্ন করতে পারেন মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম আজাদ। জনাব আব্দুস সালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48 বছর আজকে অতিবাহিত হতে যাচ্ছে। আমি প্রায় সেই 48 বছর যাবতীয় দলটার সাথে সম্পৃক্ত এবং আছি। আমি এই দলের এই প্রথম একজন সংসদ সদস্য হিসাবে আমি এসেছি। আমি ধন্যবাদ জানাই, আমি শুকুর আলহামদুলিল্লাহ জানাই আমার আল্লাহকে। আর ধন্যবাদ জানাই যিনি আমাকে এই সংসদে আসার জন্য মনোনয়ন দিয়েছিলেন, আজকের এই সরকারের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানকে, এবং যারা আমাকে নির্বাচনে ভোট দিয়ে এই পার্লামেন্টে পাঠিয়েছেন, আমার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 2, লোহজা এবং টঙ্গিবাড়ির সর্বস্তরের ভোটারদের। আর দাঁড়িয়েছে আজকে একটা জনগুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে, যেটা হলো মাওয়া থেকে আমাদের মুন্সিগঞ্জ পর্যন্ত একটা রাস্তা আছে। এই রাস্তাটা 2 লেন করার জন্য আমি আমার মাননীয় মন্ত্রী, হয়তোবা এলজিআরডি মন্ত্রী হবে আর না হলে সড়ক মন্ত্রী হবেন, আমি মাননীয় সংসদ সদস্য এই প্রশ্নটা ইরিলিভেন্ট। সম্পূরক প্রশ্ন করতে হয় আগের প্রশ্নের সাথে সমন্বয় করে, উইদিন দ্য পারভিউ অফ দ্যাট ফার্স্ট কোয়েশ্চেন। বসুন আপনি দয়া করে। অসংখ্য ধন্যবাদ। আই এম সরি। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। জাতীয় সংসদের আসন সংখ্যা 39, বগুড়া 4 আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 23 উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। আমি প্রথমে বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকো। আমি ধন্যবাদ জানাই যিনি এই মহান সংসদে টানা দ্বিতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য হিসাবে মনোনীত করে এই সংসদে নিয়ে এসেছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার কৃতি সন্তান, আমাদের সারা বাংলাদেশের অহংকার, এবং আজকের যেই পার্লামেন্টের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। আপনি এই মহান জাতীয় সংসদে মাননীয় সদস্য দয়া করে আপনার কোশ্চেনটা করেন, আমাদের লিমিটেড টাইম। মাননীয় স্পিকার, আপনি আজকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমাদের পার্লামেন্টের পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমি শুধু এইটুকু বলতে চাই মাননীয় স্পিকার, আপনি জানেন যে বগুড়া একটি অবহেলিত নাম, অবহেলিত জনপদ। বগুড়াকে সবচাইতে ক্ষতবিক্ষত করা হয়েছে, বগুড়ার উন্নয়নে সবচাইতে বঞ্চিত হয়েছে বগুড়া। সেই বগুড়ার অংশ হিসাবে আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী কাছে আমি প্রশ্ন করি, আমি 39 বগুড়া 4-এর একজন সংসদ সদস্য হিসাবে যুব ক্রীড়া মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বগুড়ায় জেলার বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকলে উহা কোন তালিকাভুক্ত আছে এবং নতুন
কোনো স্টেডিয়াম তালিকাভুক্ত হবে কিনা সেটা জানার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 23 মহান এই সংসদে উত্থাপিত হলো মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সকল সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশ্ন উত্থাপন করার পদ্ধতিটা হলো এই, যেমন ধরুন উনি 23 নম্বর প্রশ্ন উত্থাপন করেছেন, উনি বলবেন মাননীয় স্পিকার মহান সংসদে আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 23 নম্বর উত্থাপন করিলাম। এটুকুই হলো এটা নিয়ম। আর একটা হলো এই যে অনেকখানি বক্তব্য রাখলে আজকে এটা মানুষের তাদের সকল সংসদ সদস্যের অধিকার যে প্রশ্নটা উঠুক, মাননীয় মন্ত্রী জবাব দিক। কাজে এখানে আপনি তারকা সম্পূরক প্রশ্ন যিনি করেছেন তারটাই শুধু যদি রাখেন, পরবর্তীতে আর যদি কেউ কোনো কোশ্চেন থাকে উনি প্রশ্ন করবেন। কিন্তু আমার ধরেন তিনটে প্রশ্ন আছে বা কোনো একজনের 3 নম্বর প্রশ্ন, একটা প্রশ্ন উত্তর দিতে যদি আপনি আধা ঘন্টা বা 40 মিনিট নষ্ট করেন, মানে সংসদের সময় যায়, তো পরবর্তী সদস্যরা সময় পাবেন না। কাজে সকল সদস্যরা যাতে সময় পান এবং সকল সদস্যরা, মাননীয় অর্থমন্ত্রী বলছেন সংসদের কষ্ট কত, মাননীয় অর্থমন্ত্রী সবসময় হিসেব করেন, এটা হিসেবে হবে না। কাজে আশা করি সকল সদস্যরা তাদের মানে যে অধিকার আছে সেই অধিকার ভোগ করতে পারেন। আপনি সে ব্যাপারে সহযোগিতা আপনার সাহায্য প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। হয়েছে কি, আমরা তো আসলে কি 2/3-এরও বেশি নতুন সংসদ সদস্য, যে কারণে অনেকেই আছে হয়তো প্রশ্নটা করে এলাকাবাসীকে জানাতে চান কি ধরনের কোশ্চেনটা করেছেন। আমি মাননীয় সংসদ সদস্য সকলের প্রতি আহ্বান জানাবো আমরা একটু প্রিসাইজ ওয়েতে যাই। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আমাদের বগুড়াতে প্রতিটি উপজেলাতেই আমাদের মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ কিছু কিছু জায়গায় চলমান রয়েছে, আর যেগুলো এখনও চলমান হয়নি সেগুলো দ্বিতীয় ফেজে রয়েছে, সেগুলো আমরা দ্রুতই শেষ করতে পারবো বলে আশা করি, এবং তৃতীয় ফেজও কিছু রয়েছে। সো এর ভিতরে যে উল্লেখযোগ্য যে রয়েছে যে বর্তমানে সোনাতলা উপজেলায় নির্মিত একটি মিনি স্টেডিয়াম রয়েছে। বিশেষ প্রকল্পের আওতায় আদমদিঘি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায়, চলমান প্রকল্পের আওতায় সারিয়াকান্দি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এছাড়াও পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এখানে উল্লেখযোগ্য রয়েছে যে বগুড়া জেলার শিবগঞ্জ, দুপচাচিয়া, কাহলু, নন্দীগ্রাম, শেরপুর, ধুনট, গাবতলী ও বগুড়া সদর উপজেলায় জমি অধিগ্রহণ করে স্টেডিয়াম নির্মাণের জন্য জেলা প্রশাসক হতে প্রস্তাব ইতিমধ্যে পাওয়া গেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিগত সরকারের ফ্যাসি সরকারের আমলে অদ্যাবধি 2008 সাল থেকে হতে অদ্যাবধি পর্যন্ত মেয়াদহীন চিহ্নিত ক্যাডারদের, যাদের মেধাহীন চিহ্নিত ক্যাডারদের দিয়ে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছিল, এবং 2018 ও 2024 তথাকথিত ভোট ডাকাতির নামে নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ এই ভোট ডাকাতি নির্বাচনে কর্মকাণ্ড পরিচালনার জন্য ক্রিকেট বোর্ডের সম্পত্তি ও স্থাপনা ব্যবহার করে যে অনৈতিক কাজ করেছে তাদের আইনের আওতায় নেওয়া হবে কিনা সেটা আমি জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে। আপনারা সকলেই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে 2008 সাল থেকে ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশের সকল স্পোর্টসকে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে একটি স্থবিরতা নিয়ে এসেছিল, এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেভাবে ধ্বংসের পথে চলে গেছে, সেই ধ্বংসস্তূপ ক্রীড়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণ মুক্ত, রাজনৈতিকরণ মুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি, এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত 8 সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। পাশাপাশি আপনারা শুনে খুব অবাক হবেন
যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে, এবং আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। জাতীয় সংসদের আসন নম্বর 98 বাগেরহাট 4 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 24 মহান জাতীয় সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমার নির্বাচনী আসন 98 বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা সর্বস্তরের জনগণের প্রতি। মাননীয় স্পিকার, আমি সিডর আইলা ঘূর্ণিঝড় বিধ্বস্ত জনপদ মোরেলগঞ্জ শরণখোলা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই মহান সংসদে আমি মোহাম্মদ আব্দুল আলিম তারকা চিহ্নিত প্রশ্ন 24 উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 24 মহান জাতীয় সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাব। এলজিইডির আওতায় বাগেরহাট জেলায় মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় মোট 2426 কিলোমিটার সড়ক আছে। তার মধ্যে 977 কিলোমিটার পাকা এবং 1449 কিলোমিটার কাঁচা। উপজেলা ওয়ারি হিসাব দিচ্ছি। মোড়লগঞ্জ পাকা সড়ক 664 কিলোমিটার, কাঁচা সড়ক 1142 কিলোমিটার, মোট সড়ক 1806। শরণখোলাতে 313 কিলোমিটার পাকা, 307 কিলোমিটার কাঁচা সড়ক, মোট 620 কিলোমিটার। এই দুই উপজেলায় মোট 977 কিলোমিটার পাকা সড়ক এবং কাঁচা সড়ক 1449। মোট সড়ক হচ্ছে 2426 মাননীয় স্পিকার। জুন 2027 মধ্যে মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় প্রায় 126 কিলোমিটার সড়ক পাকাকরণের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আলিম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জ এবং পশ্চাৎপদ জনপদের দিক থেকে এটা শীর্ষস্থানীয় একটি জনপদ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে জানতে চাচ্ছি, মোরেলগঞ্জ উপজেলার গেজেটভুক্ত 1585 কিলোমিটার সড়কের মধ্যে এখন পর্যন্ত মাত্র এখনো 1175 কিলোমিটার 75% সড়ক কাঁচা। সেক্ষেত্রে চলমান কোনো প্রকল্প বর্ধিতকরণ কিংবা নতুন কোনো প্রকল্প প্রণয়নের মাধ্যমে আমার জনপদ মোরেলগঞ্জ উপজেলার সেই যে কাঁচা রাস্তাগুলোকে পাকাকরণের কোনো ব্যবস্থা করা হবে কিনা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার আরেকটি প্রশ্নের উত্তরে পূর্বেই বলেছি যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং অন্তর্বর্তী সরকার আমলে
দুর্ভাগ্যক্রমে সীমাহীন দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে এই গ্রামাঞ্চলের যে রাস্তাগুলো, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটার খুব বেশি উন্নয়ন হয়নি। আমার নিজের এলাকাতে আমি দেখেছি যে আপনার কাঁচা রাস্তাগুলোর সংখ্যা যেমন ছিল তেমনই আছে, নতুন করে কোনো কিছু করা হয়নি। আমরা নতুন করে এই ব্যাপারে কিভাবে আমরা আপনার রাস্তাগুলোকে পাকা করতে পারি সে ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। আমরা আশা করি যে আগামীতে এই সমস্ত কাঁচা রাস্তাগুলো যেগুলো প্রয়োজন খুব বেশি, পর্যায়ক্রমে আমরা সবগুলোকে পাকা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় চিফ হুইপ, এই প্রশ্ন উত্তর 1 ঘন্টা সময়, জি। এরপরে আপনি 71 বিধিতে যাবেন। জি। তো আমি মনে হয় আপনি এখন 71 বিধিতে যেতে পারেন। 71 বিধি শেষে আপনি যেন 5:45 নামাজ, তারপর নামাজের বিরতি দিলে তারপর আপনারা অন্য অন্য বিষয়ে আমরা অর্ডার অফ দ্য ডে অনুযায়ী আগাতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করে ফেলি, তারপরে দয়া করে যদি দাঁড়াতেন। জি, আমরা আজকের যে প্রশ্নোত্তর পর্ব তার সমাপ্তি ঘোষণা করছি। তা পঠিত বলে গণ্য হবে। এটা আপনার চেয়ার থেকে আসতে হবে, এই কথাটা এটা পঠিত বলে গণ্য হলো। আর হলো মাননীয় স্পিকার, আমি সকল মাননীয় সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা মানে সকল সংসদ সদস্যের যে অধিকারটা তা হলো প্রশ্নোত্তর এবং 71 বিধি। কাজে আমরা সকল বিষয়ে আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব এবং 71 বিধি শেষ হওয়ার পরে, তারপর যেসব বিষয়ে আলোচনা থাকবে সেই সব বিষয়ে আলোচনা উত্থাপিত হবে। এটাই হলো বিগত দিনে হয়ে আসছে এবং এটাই কাস্টম। কাজে আমি সেটা প্রার্থনা করছি, বিরোধী দল অথবা অন্য কোনো সদস্যদের কোনো বক্তব্য থাকে তা আপনি 71 বিধি শেষ করার পরেই আপনি দয়া করে সময় দেবেন তাদের। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমরা তারকা চিহ্নিত বাকি প্রশ্নগুলো পঠিত বলে গণ্য হলো। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মান রেখেই মাননীয় চিফ হুইপের প্রতি বলতে বাধ্য হচ্ছি, 15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য, তা আমরা করেছি। আমি মহান সংসদে আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকম, প্লিজ, বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি 71 বিধি শেষ করার পরে যদি আপনি চান, ইনশাআল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি
এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। টাইমটা দেন মানে চিফ, যদি 1 মিনিট টাইম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার, যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনি কথা শেষ করুন দয়া করে। না, আপনি অনুমতি না দিলে, দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা ফর্মুলেট না, মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। দাঁড়া করেও রাখতে পারেন, দিস ইজ ইউর রাইট। আমার বলছেন আপনি। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করুন দয়া করে। আমি সবাইকে সম্মান জানাতে চাই। আপনি দয়া করে মাননীয় বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব উত্থাপন করেছেন আলোচনার জন্য, যেটা মাননীয় স্পিকার বিগত দিনে ওনাকে অনুরোধ করেছিলেন আপনি বিধি মোতাবেক নোটিশ উপস্থাপন দেন, আমরা বিধি মোতাবেক আলোচনার জন্য আপনাকে সময় দেব। কিন্তু সেটা মাননীয় চিফ হুইপ যেটা বলেছেন যে আমাদের ট্রেডিশন অনুসারে যে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধির পরে এই জাতীয় মুলতবি প্রস্তাবগুলো নিয়ে নোটিশ উত্থাপিত হয়, সেই কথাটাই আপনি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় আপনি প্রশ্নোত্তর পর্বের বাকি বিষয়টা যে ৭১ বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। তো এরপরে যদি মাননীয় বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও 2-4 কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলব। তো সুতরাং আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমিও আপনাকে অনুরোধ করবো আপনার মাধ্যমে যেভাবে আপনি অর্ডার অফ দি ডেটা পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবে যান, আদার মেম্বার্সদের রাইটটাও প্রোটেক্টেড হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে, এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত, তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আমরা আজকে বিধি মোতাবেকই আমাদের বিরোধী দলীয় নেতা উনি নোটিশ দিয়েছেন। আমরা আপনার প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে আমরা প্রথমে এই বিধি, এই যে নোটিশ আমরা দিয়েছি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক, এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এটা যাবৎকাল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যা হয়ে আসছে, যার কাস্টম এবং যেটা রেওয়াজ আমরা চালু করেছি, তা হলো এই যে সংসদ সদস্যদের অধিকার যে প্রশ্নোত্তর আমরা সংসদকে লায়াবল করব, তাদের কাছে অ্যাকাউন্টেবল করব। আর ৭১ বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য 2 ঘন্টার সময় নির্ধারিত আছে, 1 ঘন্টা 1 ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। যেমন মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে বলি, নিশ্চয়ই এটা আলোচনা আসবে, আজকেও আলোচনা আসতে পারে, অথবা সংসদ মাননীয় স্পিকার যেভাবে নির্ধারিত করেন এই বিষয়টা আলোচনা হতে পারে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিয়ে এসছেন। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হলো এই, আমরা সকল মাননীয় সদস্যদের জানাতে চাই বা তাদের কাছে তাদের সহযোগিতা চাই এইভাবে যে এইটা আমাদের অধিকার, সকল সদস্য। বেসরকারি সদস্য হলো যে মন্ত্রী বাদে এবং হুইপ চিফ হুইপ বাদে সকল সদস্যই বেসরকারি সদস্য, সরকারি বেঞ্চ হোক অথবা অপোজিশন হোক। কাজে তাদের অধিকারটা হলো 2টা জায়গায় থাকে, সেটা হলো প্রশ্নোত্তর এবং ৭১ বিধি। কাজে আমি মনে করি, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে ৭১ বিধি এটা শেষ করার পরে তারপর আপনারা এই প্রশ্ন উত্থাপন করুন, এবং আমার মনে হয় সেটা আলোচনা হতে পারে, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় বিরোধী দলের নেতা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি,
আপনার যে নোটিশটা এনেছেন সেটা আমরা দেখছি। আমরা একটু দয়া করে বিধিটা ফলো করে 71 বিধির পরেই আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। জি, 71 বিধিতে কার্যসূচিতে যাই। আমরা মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আমরা এই নোটিশটাকে আমলে নিচ্ছি। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত 71 বিধির শেষ হওয়ার পরে এই বিষয়ে আমরা ফিরে আসব। মাইক দিবে মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। মাইকটা অন করেন। দিনের কার্যসূচি অনুসারে আমরা যেটা বিধি মোতাবেক আছে সেই দিকে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা পেয়েছি। এই নোটিশের ব্যাপারে আমরা যথাবিহিত পদক্ষেপ নিব। আমরা 71 বিধিটার দিকে একটু এগিয়ে তারপরে আমরা এটাতে আসছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অর্ডার অফ দ্য ডেতে যাচ্ছি। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি 71 আমরা ফলো করছি। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দাঁড়ালে কথা বলতে পারেন, বাট আমরা একটু মাননীয় বিরোধী দলের নেতা। জি, আমি জেনে শুনেই এই সময় এই বিষয়টা উত্থাপন করেছি। আমার জানা মতো এটাই সময়। আমি বুঝতে পারছি মাননীয় বিরোধী দলের নেতা বিষয়টার দিকে যাবেন। 71 বিধির আগে এটা উত্থাপন করার অবশ্যই সুযোগ আছে, আমি সেই মোতাবেক উত্থাপন করেছি। 64 বিধি অনুযায়ী বিধিটা দেখতে পারেন, 64 বিধিতে এটা উল্লেখ আছে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলের নেতা, 64 বিধিতে উল্লেখ আছে, বাট সংসদের যে কাস্টমস সেইটা আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। আমরা সেই জন্যই বললাম যে আমরা এই নোটিশটা আমরা পেয়েছি, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। 71 বিধিটা আমরা একটু শেষ করি, আমরা তো সময় আছে, নিশ্চয়ই আপনার এই নোটিশটাকে আমরা অ্যাড্রেস করব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাদের জানাতে চাই, মাননীয় স্পিকার ইচ্ছা করলে টেবিলের তারকাচিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি সাসপেন্ড করতে পারেন, সেটা করেও যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। মাননীয় স্পিকার, এটা আপনার অ্যাবসলিউটলি প্রেরোগেটিভ এবং আমি মনে করি এটা অধিকার মাননীয় সকল সংসদ সদস্যদের, এবং আমি আপনাদেরও সহযোগিতা চাই যে এই অধিকার আপনাদেরও, কিন্তু এই অধিকার শুধু সরকারি দলের না, আমি কথা বলছি সকলের জন্য। কাজে এই অধিকার আপনাদেরও। আপনারা 71 বিধিতে একটা নোটিশ আনলেন, আমরা যদি এই প্রথাটা চালু করতে পারি আজকে, অসুবিধা নেই। যে মাননীয় বিরোধী দলের নেতা যে কথা বললেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলে পরবর্তীতে যদি আবার এরকম সবাই দাঁড়াতে থাকে তাহলে সকলেরই ভবিষ্যতে প্রবলেম হবে। কাজে আমরা 71 বিধিটা করার পরে এই বিষয়টা যেহেতু আলোচনায় আসবে, এর অর্থই নয় যে আমরা আলোচনায় আনবো না। আর যদি মনে করেন যে আলোচনা এখনই করতে হবে, মাননীয় স্পিকার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ঠিক আছে 71 বিধি সাসপেন্ডের আজকে আর হবে না, এই 71 বিধি কিন্তু আর পিছনে চলে যাবে, মাননীয় সদস্য যারা নোটিশ দিয়েছেন তাদের কিন্তু অধিকার খর্বিত হবে, এবং তারা যে এই জন্য সংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তাদের কিন্তু সমস্যাটা তৈরি হবে মূলত ভবিষ্যতে। কাজেই আমরা ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য আপনাদের এবং আমাদের মানে সকল বেসরকারি সদস্য, মাননীয় মন্ত্রী ছাড়া আর সবাই সদস্য বেসরকারি সদস্য, কাজেই তাদের অধিকার যাতে সংরক্ষিত হয় তার জন্য কিন্তু আমি এই প্রস্তাবনা দিয়েছিলাম, এবং এটাই চলে আসছে বিগত দিনে। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন যে আপনি 71 বিধি সাসপেন্ড করে আজকে মাননীয় বিরোধী দল নেতার কথা আলোচনা করবেন, আপনি করতে পারেন, কিন্তু আমি মনে করি পদ্ধতি এইটা আপনাকে জানালাম, এখন সিদ্ধান্ত আপনার। মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ, আমরা সংসদের ঐতিহ্য, রীতিনীতি এবং বিধি দ্বারা পরিচালিত। আমরা মনে করছি এখন 71 বিধিটা শেষ করার পরে আমরা মাননীয় বিরোধী দলের নেতা যে
বিধি ৬২-র আলোকে যে নোটিশটি দিয়েছেন সেই নোটিশটা আমরা অ্যাড্রেস করব। এখন সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি ৭১ আমরা যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ৫৩টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন: ১, নোটিশ নম্বর ৩০ জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার ২, জনাব জি.এম. নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪, ৩, জনাব ইকরামুল বারীর টিপু, নওগাঁ ৪, জনাব এস.এম. জাহাঙ্গীর, ঢাকা ১৮, ৫, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট ৪, ৬, জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর ২, জনাব মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা ৪, জনাব মোহাম্মদ গুলাম রব্বানী, রংপুর ৫, জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা ৩, জনাব এমরান আহমেদ চৌধুরী, সিলেট ৬, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া ২, জনাব মোহাম্মদ আলী আসগর, খুলনা ৫, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী ৫, জনাব নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার ১, জনাব মোহাম্মদ আবু তালেব মন্ডল, পাবনা ৪, জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট ৫, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা ৬, জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ভুইয়া, কুমিল্লা ২, আমি দুঃখিত, সেলিম ভুইয়া, কুমিল্লা ২, জনাব মোহাম্মদ এ.এম. মাহবুব উদ্দিন, নোয়াখালী ১, কাজী রফিকুল ইসলাম, বগুড়া ১, জনাব মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা ৪, জনাব মোহাম্মদ আবু ওহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ ৪, জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬, জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর ২, জনাব মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ ১, গাজী এনামুল হক, যশোর ৫, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, শেরপুর ১, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম ১৬, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর ৩, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী ২, জনাব আব্দুল হান্নান মাসউদ, নোয়াখালী ৬, জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, বগুড়া ৪, জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা ১, জনাব মোহাম্মদ নুরুল আমিন, রংপুর ৬, জনাব ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ ১১, জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী ২, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ২, জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর ৪, জনাব মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর ২, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ ৭, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, দিনাজপুর ৪, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, নওগাঁ ৬, জনাব মোহাম্মদ রুকুন উদ্দিন বাবুল, লালমনিরহাট ২, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার, নীলফামারী ১, জনাব লুৎফুর রহমান, কক্সবাজার ২, জনাব খায়রুল কবির খোকন, নরসিংদী ১, জনাব মোহাম্মদ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ২, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ ৫, জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম ৩, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম ১, জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা ২, জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ১। নোটিশগুলোর মধ্য হতে আমি ময়মনসিংহ ৬ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, নোয়াখালী ৬ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদ এবং ময়মনসিংহ ৭ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। এখন ওই যে প্রথম নোটিশকে আগে 2 মিনিট
জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট বক্তব্য রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই সংসদে আমার প্রথম দিন, আমি কথা বলার প্রথম দিন। আমি মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করছি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দান করার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মৌলভীবাজার 2 এলাকার সর্বস্তরের জনসাধারণকে, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এই সংসদে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার উপর আস্থা রাখার জন্য। আমি আমার নির্বাচনের পরে আমার হাসপাতালে পরিদর্শন করতে গিয়েছিলাম। আমি প্রথমে গিয়েছিলাম ইমার্জেন্সিতে। ইমার্জেন্সি যে একটা শব্দ, সেই শব্দটা আমি হাসপাতাল ইমার্জেন্সি রুমে গিয়ে সেই শব্দটা কি বলবো, সেই শব্দটা যে এত বেমানান সেখানে, সেটা আমি কল্পনাও করতে পারি। আমার এলাকার কথা ছিল 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু বাস্তবে 31 সদস্য বিশিষ্ট হাসপাতাল। আমার দরকার কমপক্ষে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। রোগীরা মাটিতে ম্যাট্রেসে যেখানে পারে সেখানেই ঘুমাচ্ছে। তাদের যে অবস্থা, সেই অবস্থা আমি বর্ণনা করতে পারবো না। এখানে কোনো টেকনিশিয়ান নেই, অ্যাম্বুলেন্স নেই, কোনো নার্স ভালো নেই, গাইনি ডাক্তার নেই, ইসিজি মেশিন নেই, এক্সরে মেশিন নেই, নেই নেই নেই, শুধু নেই আর নেই। মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমার এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে যেন 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার আদৌ কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রীর আছে কি? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 থেকে নির্বাচিত মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, আপনাকে আপনার 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে জাতীয় সংসদের মাননীয় সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা সহ সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকা কোস্টাল বেল্ট শ্যামনগরের জনগণকে। আমি 71 বিধিতে একটি গুরুত্বপূর্ণ জনগুরুত্ব সম্পন্ন নোটিশ দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের। উপস্থাপনী বিষয় হল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাখিমারা খেয়াঘাট হইতে 14 ব্রিজ হইয়া গাবুরার কপোতক্ষ ঘাট পর্যন্ত হাইওয়ে রাস্তাটি মাটির রাস্তা কার্পেটিং করা এবং উক্ত রাস্তার গাবুরার গাইনবাড়ি ব্রিজের সংযোগ হইতে ডুবুরিয়া খেয়াঘাট পর্যন্ত হাইওয়েতে উন্নতিকরণ সহ ডুবুরিয়া খেয়াঘাট হইতে নীলডুমুর খেয়াঘাট পর্যন্ত খোলপেটুয়া নদীর উপরে যন্ত্রচালিত ফেরি স্থাপন পূর্বক ওই স্থান হইতে মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি হাইওয়েতে উন্নতিকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, উপরোক্ত বিষয়ের প্রতি আপনার সদয় আকর্ষণ করছি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় একটি মাত্র হাইওয়ে রাস্তা ছিল, কালীগঞ্জ এবং ভেটখালী। ওই রাস্তার হাইবতপুর সংযোগ হইতে নবিকি পাখিমারা খেয়াঘাটে ফেরি সার্ভিস স্থাপন সহ পদ্মপুকুর হয়ে গাবুরার কপোতক্ষ ঘাট পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তা 1991-96 সেশনে যখন এই আমাদের বিএনপি জামাত ইসলামের সরকার ক্ষমতায় ছিল, সেই সময়ে এই রাস্তাটি নির্মিত হয়। দক্ষিণ পেশের রাস্তাটি আজও প্রায় অধিকাংশ মাটির হয়ে রয়ে গেছে, আজ 20 বছরে উন্নতি হয়নি। রাস্তাটি নবিকি অংশে কার্পেটিং সম্পন্ন হলেও ফেরিঘাটের অপর পার থেকে পাখিপাড়ার 14 ব্রিজ পর্যন্ত কপোতক্ষ ঘাট পর্যন্ত অধিকাংশ রাস্তা সব কর্দমাক্ত। রাস্তার ওই অংশটি অত্যধিক জনগুরুত্ব সম্পন্ন। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4 থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ আব্দুল আলিম, মাননীয় সংসদ সদস্য আব্দুল আলিম। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপিত বিষয়, সুন্দরবন এলাকায় মাছ ধরা জেলে সহ সুন্দরবন কেন্দ্রিক নানা ধরনের পেশাজীবী এবং পর্যটকদের জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ। মাননীয় স্পিকার, সুন্দরবন বাংলাদেশ তথা পৃথিবীর মধ্যে একটি সুন্দরতম ম্যানগ্রোভ বন। এর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে, যার কারণে সুন্দরবনের পর্যটন খাত থেকে বাংলাদেশের প্রচুর পরিমাণ রাজস্ব আয় হয়। সুন্দরবন ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর ঘিরে হাজার হাজার মাছ ধরা জেলে ও নানা ধরনের পেশাজীবী জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু কিছুদিন যাবৎ সুন্দরবন এলাকায় জলদস্যুদের উৎপাত প্রকট আকারে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এ সকল জলদস্যুরা মাছ ধরা জেলে, বাওয়ালি, মৌয়ালি, গোলপাতা ও সন আহরণকারী এবং ঘুরতে আসা পর্যটকদের অপহরণ করে বিভিন্নভাবে মুক্তিপণ আদায় করে। ফলে সুন্দরবন কেন্দ্রিক পেশাজীবীদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে এবং সুন্দরবনে ঘুরতে আসা পর্যটক শূন্য হয়ে পড়েছে। বিষয়টি অতীব জনগুরুত্বপূর্ণ বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি শরণখোলা উপজেলার শেষ প্রান্ত বগি এলাকায় একটি কোস্টগার্ড টহল ক্যাম্প স্থাপন করার জন্য আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আবুল হাসনাত, কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় বরাদ্দ 2 মিনিট। মাননীয় স্পিকার, আজকে আপনার যেই ধরনের অনুভূতি হচ্ছে আমার একই ধরনের অনুভূতি, কারণ নিয়মের বেড়াজালে আপনাকে কখনো কখনো আটকে দেওয়া হয়, আবার আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। আসলে নিয়ম হচ্ছে অলওয়েজ রোলার্স যারা তাদের অনুসারী হচ্ছে নিয়মটা চলে। নিয়মটা যখন ইন ফেভারে থাকে তখন বলা হয় এটা নিয়ম, আবার যখন বিরুদ্ধে যায় তখন এটাকে বলা হয় কাস্টম। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক এই বেড়াজালে এই সংসদ ঘুরপাক খাচ্ছে। এর মাঝখানে যেহেতু দেবিদ্বার থেকে মানুষ আস্থা রেখে 1,72,000 মানুষ ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে, তাদের পক্ষে 1 মিনিট 18 সেকেন্ড কথা বলছি। আমার দেবিদ্বার থেকে চান্দিনার একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে 2 লক্ষ মানুষের যাতায়াত। মাননীয় স্পিকার, 2 লক্ষ মানুষের যাতায়াত হলেও এই রাস্তাটা মাত্র 12 ফিট, অর্থাৎ 2টা সিএনজি একসাথে 2টা ক্রস করতে পারে না। আমাদের ওখানে 11টা ইউনিয়নের মধ্য দিয়ে রাস্তাটা গিয়েছে। এই রাস্তাটাকে যদি আমরা প্রসারিত করতে পারি তাহলে ওই ইউনিয়নগুলোতে আমরা শিল্প এবং বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কোল্ড স্টোরেজ, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, যেহেতু ওই রাস্তাটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের একটা রাস্তা। এবং এই রাস্তাটা যদি আমরা প্রশস্ত করতে পারি তাহলে আমাদের কুমিল্লা থেকে, আমাদের ঢাকা থেকে যে সিলেটের যে যাতায়াত, সেই যাতায়াত হচ্ছে আমাদের 40 কিলোমিটারের মতো কমে যাবে। মাননীয় স্পিকার, সার্বিক দিক বিবেচনায় কর্মসংস্থান বৃদ্ধি এবং যোগাযোগ হচ্ছে আমাদের 40 কিলোমিটার কমানোর জন্য আমাদের ঢাকা, আমাদের কুমিল্লা, আমাদের দেবিদ্বার থেকে চান্দিনার যে রাস্তাটা আছে সেটা 12 ফিট আছে, এটাকে প্রশস্ত করে এটাকে হাইওয়ে করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। আর মাননীয় স্পিকার, আশা করি আপনার মধ্যে যে অনুভূতি হচ্ছে প্রথমবারের মতো আমাদের এই যে সাংবিধানিক এই যে একটা মারপেচের মধ্যে আমাদেরকে রাখা হবে না। আমাদের ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর 5, 2 মিনিট সুযোগ পাবেন। জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর 5। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আজান পড়েছেন, আমরা যদি আসরের নামাজের বিরতির পরে আপনার বক্তব্যটা শুনি, আজান পড়ছে, আমরা আসরের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিট বিরতি দেয়া হলো। ধন্যবাদ আপনাদের সকলকে। ওকে, ধন্যবাদ। বিরতির পর আবার 2 মিনিটের আলোচনার কর্মসূচি আমরা আবার শুরু করব। ধন্যবাদ।